আরএসএল টিএমএক্স স্টিল যে কথার কথা নয়, দেশ টিভির ঈদ বিশেষী আয়োজনে সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ আমাদের অতিথি এমন একজন মানুষ যিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ আইন কর্মকর্তা, আইনাঙ্গনের পরিচ্ছন্ন মানুষ, 17তম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক, আপনাকেও শুভেচ্ছা। এবং আমাদের ভাবি আছেন এবং বাচ্চারা আছেন, তাদেরকেও ঈদ মোবারক। সবাইকে মোবারক, সবাইকে ঈদ মোবারক। কেমন কাটছে ঈদ? কেমন কাটছে? আমাদের জীবনে ঈদ খুব ব্যস্ততা, কিভাবে সময় আসে সময় যায় বোঝা কষ্টকর। 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টা কাজ করতে হয়। এর মধ্যেও ঈদ আসে, বাচ্চারা আনন্দ করে, এটা দেখেই আনন্দ। খুবই কঠিন পেশায় আপনি কাজ করেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ একটি পেশা, আইন পেশা। মানে সেখান থেকেও আসলে পরিবারকে কিভাবে সময় দেন? ঈদের দিনে কিভাবে উদযাপন করেন? পরিবার ধরে নিয়েছে যে তারা আমার সময় পাবে না, এর মধ্যেও যতটুকু সময় থাকে চেষ্টা করি তাদের সাথে কাটানো। আমি যখন এলাকায় যাই, লোকজনের সাথে থাকি, পরিবার সাথে থাকে, মনে হয় যে না, ওরা চারপাশে আছে। আমি যদি কোথাও বাইরে বেড়াতে যাই, এখন চেষ্টা করি পরিবারকে সাথে নিয়ে যাওয়ার জন্য। ওদের স্কুল আছে, আপনার ভাবির নিজেও শিক্ষকতা করেন, তারও কাজ আছে। তাদের ছুটির সাথে অ্যাডজাস্ট করলে মনে হয় যে সাথে গেলে এই তো আছি, খারাপ না। এতটুকুই সময় দেয়া। একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি ছোটোবেলায় যে ঈদ কাটাতেন বাবা মার সঙ্গে, এখন ঈদ কাটান পরিবার, ছেলে মেয়ে, পার্থক্যটা কি দেখেন? পার্থক্যটা হলো, ছোটোবেলায় তো কোনো দায়িত্ব থাকে না, বাবা মা সব দেখেন, পৃথিবী আমার রঙিন পৃথিবী, সব কিছু ঈদ মানে আনন্দ, ঈদ মানে কেউ গিফট দেবেন, এগুলো করবেন। আর এখন হলো ঈদ মানে একটি দায়িত্ব, ঈদ মানে অনেক মানুষের সাথে কথা বলতে হবে, অনেকের দায়িত্ব নিতে হবে, কোনো জায়গায় দায়িত্বের কম হলো কি না এগুলো দেখা, এই পার্থক্যের জায়গা। আগে পেয়ে আনন্দ হতো, এখন দিয়ে আনন্দ হয়। আমরা একটু ভাবির কাছে যেতে চাই। ভাবি, শিরিন সুলতানা ভাবি, আপনাকে ঈদ মোবারক। মোবারক আপনাদের সবাইকে। কেমন কাটছে আসলে ঈদে ছেলে মেয়ে সবাইকে নিয়ে? কেমন কাটছে? জি, খুব ভালো কাটছে। যে আমার মেয়েটা তো দেশের বাইরে ইউকেতে পড়াশোনা করে, ঈদ উপলক্ষে সেও এসেছে। আর আমরা গ্রামে যাই, আমাদের নিজেদের এলাকায়, সেখানে ঈদ করি। অসংখ্য মানুষজনের ভালোবাসা, সবাই আমাদের জন্য অপেক্ষা করে। তো আমরা সবাই একসাথে মিলে করছি। ওনাকেও তো সবসময় পাওয়া যায় না, পেয়েছি আমাদের মাঝে, তো আমাদের খুব ভালো লাগছে। আপনিও তো শিক্ষকতা পেশায় আছেন। জি, আমি বিয়ামে আছি সিনিয়র শিক্ষক হিসেবে। অঞ্জলি এবং অধরা, ঈদ মোবারক দেশ টিভির পক্ষ থেকে। কেমন আছেন? কেমন ঈদ কাটছে? জি, ভালো ভালো। আমরা একটু আসতে চাই জনাব অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার কাছে যে এই যে আপনি সফলতার আজকে এই জায়গায় এসছেন, হ্যাঁ, এই সফলতার গল্প একটু যদি ছোট্ট করে বলতেন আমাদের দর্শকদের। সফলতা কিনা সেটা জানি না, তবে এই পর্যন্ত আসার পিছনে পরিশ্রমের বিকল্প কিছু নাই। সততা এবং পরিশ্রম, আপনার যদি কমিটমেন্ট থাকে কোনো পেশার প্রতি এবং আপনি যদি সৎভাবে এগিয়ে যেতে থাকেন, আপনাকে কেউ আটকাতে পারবে না, যে কোনো পেশাতেই। সুতরাং সেই চড়াই উতরাই পার হয়ে এই পর্যন্ত আসছে। আর একটা হলো, আমি বলবো, ছাত্র রাজনীতি আমি করতাম এক সময়। ছাত্র রাজনীতি একজন মানুষের সবচেয়ে বড় পাঠশালা, এবং রাজনীতি একটা পাঠশালা। রাজনীতি আমাকে যে জীবনবোধ দিয়েছে, রাজনীতি আমাকে যে শিক্ষা দিয়েছে, একাডেমিক শিক্ষাতে আমি যতটুকু শিখেছি, আমি মনে করি রাজনীতি আমাকে তার থেকে অনেক বেশি শিক্ষা দিয়েছে। তো সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। রাজনীতির পথ অনেক কণ্টকাকীর্ণ, অনেক বন্ধুর। সেই পথে চলতে চলতে, যেমন স্রোতস্বিনী নদীতে নুড়ি পাথর সহ চারদিক দিয়ে অনেক খড়কুটো আসে, ভেসে চলে যায়, আবার কিছু নুড়ি পাথর থেকে যায়, অথবা বড় কোনো পাথর থেকে যায়। রাজনীতিতেও যারা রাজনীতিতে নামেন, অনেকেই স্রোতস্বিনী নদীর মতো সেই পাঠশালায় বা সেই স্রোতস্বিনী নদীতে হারিয়ে যায়। কিন্তু যারা টিকে থাকতে পারে, এর থেকে মহৎ কোনো পাঠশালা নাই, এর থেকে মহৎ কোনো কাজ নাই, এর থেকে মহৎ কোনো জীবনমুখী শিক্ষা কেউ দিতে পারে না। মানে রাজনীতিটাই হচ্ছে সবচেয়ে মহৎ পেশা মনে করছে।
কোনটা বেশি কঠিন আপনার যেই দায়িত্ব পালন করছেন, আইনাঙ্গন নাকি রাজনীতি? রাজনীতিটা কঠিন। আমি একটু সেই প্রশ্নে নিশ্চয়ই যাব যে রাজনীতি কেন কঠিন। তার আগে একটু জানতে চাই যে আপনি দেশের 17তম অ্যাটর্নি জেনারেল এবং এই যে এই পেশায় আসলেন, ছোটবেলা থেকে আসলে কি এই পেশায় আসার স্বপ্ন ছিল? জি, আমি ক্লাস 8 থেকে ছাত্র রাজনীতি করি। সুতরাং তখন যেদিন ছাত্র রাজনীতিতে ঢুকেছি ওই দিন থেকেই আমার মনে হয়েছে এমন একটি পেশা আমার বেছে নেওয়া উচিত, যে পেশা বাংলাদেশে আইন অঙ্গনে ভূমিকা রাখতে পারে। এবং সেখানে আমি ল পেশায় আসার যখন সিদ্ধান্ত নেই ছোটোবেলা থেকেই, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, ঢাকা ইউনিভার্সিটির চান্স পেলাম, আমি প্রথম দিকেই আমার স্কোর ছিল, আমি যে কোনো সাবজেক্ট পেতাম হয়তো। আমার বাবা চাইলেন, বাবা স্কুল শিক্ষক ছিলেন, আমার বাবা চাইলেন আমি ইংরেজিতে পড়ি, শিক্ষকতা করি। আমার আম্মা চাইলেন যেহেতু রাজনীতি করি আমি আইন পেশায় আসি। আমি আমার মায়ের পথ বেছে নিয়েছিলাম। বাবা পরবর্তীতে খুশি হয়েছেন, জীবদ্দশায় দেখে গেছেন যে না, আমি আইন পেশায় এসে ভালো করেছি। মানে মায়ের ইচ্ছাতেই আইন পেশায়? হ্যাঁ, অনেকটা তাই। আমার ইচ্ছা ছিল, আমার ইচ্ছাকে অনুঘটক হিসেবে কাজ করেছে মায়ের ইচ্ছাটা। আচ্ছা, আপনি এই যে এত কঠিন, এত বড় একটি দায়িত্ব সামলাচ্ছেন, কতটা চ্যালেঞ্জের এটা? প্রথম চ্যালেঞ্জ হলো দুর্নীতি, দ্বিতীয় চ্যালেঞ্জ হলো বিভিন্ন মানুষের যাদের সাথে সম্পর্ক আছে তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে অপারগতা। এই দুইটা চ্যালেঞ্জের মধ্যেই কাজ করে যেতে হয়। আর অন্য চ্যালেঞ্জ যেটা প্রফেশনাল হ্যাজার্ডনেস থাকে, ওইটাতে সমস্যা হয় না, ওইটা আমরা ওভারকাম করতে পারি। বাট দুর্নীতিটা ওভারকাম করা যেমন কঠিন, এবং দুর্নীতির দুইটা রূপ আছে, একটা হলো অর্থনৈতিক দুর্নীতি, আর একটা হলো বুদ্ধিভিত্তিক দুর্নীতি, ইন্টেলেকচুয়াল করাপশন। অর্থনৈতিক দুর্নীতিতে দুইজন ব্যক্তি লাভবান হয়, সমাজ আস্তে 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 ধ্বংসের দ্বার প্রান্তে যায়। কিন্তু ইন্টেলেকচুয়াল করাপশন যদি জুডিশিয়ারিতে থাকে তাহলে একটা দেশ ধ্বংস হয়ে যায়। যার সর্বোৎকৃষ্ট উদাহরণ যদি বলা হয় বা নিকৃষ্টতম উদাহরণ যদি বলেন, যেভাবেই বলেন না কেন, সেইটা হলো আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায়, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে তৎকালীন বিচারপতিরা যে রায় দিয়েছিলেন, খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি ছিলেন, এই সৈয়দ মাহমুদ হোসেন নামে আরেকজন, আমি বলি এরা কুলাঙ্গার জাতির জন্য, এরা যে সমস্ত রায় দিয়ে গেছেন, এই সমস্ত রায় ইন্টেলেকচুয়ালি ইনফেক্টেড, ইন্টেলেকচুয়ালি করাপ্টেড জাজমেন্ট। এই জাজমেন্টের মধ্য দিয়ে বিগত 15 বছরে একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফ্যাসিজমে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নষ্ট হয়েছে। তাদের ইন্টেলেকচুয়াল করাপশনের কারণে বাংলাদেশে 700-র উপরে মানুষ ওই সময় গুম হয়েছে, 4500-এর উপরে মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 60 লক্ষের উপরে মানুষ এই সময় আপনার পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হয়েছে, যেটা নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত রিপোর্ট করেছেন। ফিগার হয়তো 60 লক্ষ না, ওনারা কম বলেছেন, ওনারা 25 লক্ষ বলেছেন, বিএনপি বলছে 60 লক্ষ, জামাত বলছে আরও বেশি। তো এই জায়গাগুলোতে এই সবগুলোই বাই প্রোডাক্ট অফ ইন্টেলেকচুয়ালি করাপ্টেড জাজমেন্ট। তো ফলে আমরা এই অঙ্গনে এসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করি জাজদের করাপশন, বোথ ইন্টেলেকচুয়াল করাপশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল করাপশন। আপনি বলেছিলেন যে বিচার বিভাগের সিন্ডিকেট ভাঙবেন, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পদে আছেন, সেই ক্ষেত্রে আসলে কিভাবে ভাঙবেন? সিন্ডিকেট ভেঙেছি। আগে যেমন কোনো জজের সামনে গেলে কোনো শ্রেণীর লয়ার তারা দাঁড়ালেই একটা অর্ডার পেয়ে যেতেন, ওই সিন্ডিকেট ভাঙা হয়ে গেছে। নতুন করে সিন্ডিকেট আবার গজানোর চেষ্টা চলছে, আশা করি এটাও ভেঙে যাবে। আমরা একটু আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে কথা বলি, অনেক কঠিন কঠিন আমরা কথা বললাম আজকে ঈদের সময়। ভাবির সাথে আপনার পরিচয়, সেই সময়কার একটু গল্প শুনতে চাই, কোনো মধুর স্মৃতি যদি থাকে। ভাবির সাথে আমার পরিচয় বিশ্ববিদ্যালয়ে, আমরা যখন একই ইয়ারে ভর্তি হলাম, আমি লতে ভর্তি হলাম, ভাবি ভর্তি হলেন সমাজবিজ্ঞানে। তার আগ পর্যন্ত চিনতাম না, আমি মফস্বল শহর থেকে এসেছি, ওনারা ঢাকা শহরের বেড়ে ওঠা এবং বড় হওয়া। জাসদ ছাত্রলীগের নবীনবরণ অনুষ্ঠান ছিল,
সেই অনুষ্ঠানে আমি কথা বলছি, বক্তৃতা দিচ্ছি। স্টেজ থেকে নামার পরে উনি আমাকে বললেন যে ইউ মাস্ট বি আসাদ। আমি তখন হঠাৎ করে বলে ফেললাম যে ইউ মাস্ট বি শিরিন, বিকজ আমরা একে অন্যের নাম জানতাম। আমাদের কমন একজন ওর চাচার বন্ধু আমার দিক দিয়ে পলিটিক্যালি একজন নেতা ছিলেন, ওনার নাম রোকনুজ্জামান, জাসদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি। তো দুইজনের নামই আমাদের দুইজনের সাথে ওনারা শেয়ার করছেন, জাস্ট এমনি যে এই বছরে কারা কারা ভর্তি হচ্ছে। ওই সময় থেকেই শুরু, ওই সময় থেকেই ভালো লাগা, ওই সময় থেকে ভালোবাসা হয়ে গেল আস্তে আস্তে। এক পর্যায়ে যে আমরা বিশ্ববিদ্যালয় লাইফ শেষ করলাম, তারপর সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করলাম পারিবারিকভাবেই। এই তো। খুবই চমৎকার আসলে। আমরা একটু আপনার মেয়ে অঞ্জলি জামান, আমরা একটু তার কাছেও যেতে চাই। কিসে পড়াশোনা করছেন আপনি? আমি LLB ফাইনাল ইয়ার শেষ করলাম UK থেকে। খুবই চমৎকার। এবং অধরা জামান কিসে পড়াশোনা করছেন? আমি ক্লাস 5-এ পড়তেছি সানবিমসে। আমরা এই গল্প আড্ডায় ফিরবো একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, RICL TMX স্টিল যে কথা রূপকথার অনুষ্ঠানে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। RICL TMX স্টিল যে কথা রূপকথা অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম 17তম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজকে আমরা ঈদ আড্ডায় আমরা যাচ্ছি ভাবি শিরিন সুলতানা ভাবির কাছে। আমরা একটু মধুর স্মৃতি শুনতে চাচ্ছিলাম যে ভাইয়ের সাথে আপনার যখন প্রথম পরিচয় হয়, বিয়ে হয়, এরপর আসলে কি মধুর স্মৃতি আছে যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আসলে অসংখ্য মধুর স্মৃতি আছে। তো তার মধ্যে একটা হলো বিয়ের পরপরই আমরা তো গ্রামে যাচ্ছিলাম ঈদ করতে। আর আমার তো ঢাকায় বেড়ে ওঠা, এরকম যাওয়াটাই আমার জন্য অনেক আনন্দের। তো আমাদের কিছুটা সময় ফেরি পার হতে হয় এবং রাতের বেলা চাঁদনি রাত ছিল, আমি ফেরিতেও উঠি নাই। তো ওরকম উঠলাম, তখন উনি আবার বললেন যে উপরে উঠা যায় ফেরির ছাদে। সেখানে গেলাম, নদী বক্ষে অপরূপ দৃশ্য, চাঁদনি রাত। উনি আবার উদাত্ত কণ্ঠে একটু আবৃত্তি করলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আমার ঠিক মনে নেই, এরকম অভিলাষী মন, উন্মনা মন, চন্দ্রী নাপা, জ্যোৎস্নায় পা, এতটুকু ঠাই। তো খুব ভালো লেগেছিল এই স্মৃতিটা। এই জার্নি করা এখনও যাই, কিন্তু ওই মধুর স্মৃতিটা সবসময় আমাকে কুড়ে কুড়ে খায়, আমার সবসময় মনে পড়ে, এই আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আপনার কাছে একটু শুনতে চাই যে বিচার বিভাগের মতো একটি কঠিন জায়গায়, কঠিন পেশায় 5ই অগাস্টের পরে, স্বৈরাচারের পতনের পরে খুব আপনি নেতৃত্ব দিয়ে আসছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সেই ক্ষেত্রে আসলে সংকটের জায়গাগুলো এখনও কতটা আছে বা দেখেন? সংকটের জায়গাটা খুব গভীর। মানুষের এক্সপেকটেশন এত বেশি। বিপ্লবোত্তর সময়ে সবাই স্বাধীন, সবার কাছে প্রত্যাশা, তার ইস্যুটাই সবচেয়ে বড় ইস্যু, তার সমস্যা এবার সবচেয়ে বড় সমস্যা। সেই সমস্যা মোকাবেলা করতে যে বা সেই সমস্যা মেটাতে যে জুডিশিয়ারি অ্যাজ এ হোল সংগ্রাম করছে। আমরা সেই সংগ্রামের নিরন্তর পথ হেঁটে চলেছি। আশা করি এই সমস্যার উত্তরণ হবে এইভাবে যে এর মধ্যেও অনেকের ধরেন হতাশা আছে, অনেকের মনে হচ্ছে যে তারা হারিয়ে যাচ্ছে, পাচ্ছে না। সেখানে মার্ক্সবাদের একটা কথা আমি মাঝে মাঝে বলি, কোর্টেও বলি, যে বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নহে, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। এখন যেটা হচ্ছে, বিপ্লবোত্তর সময়ের যে সফলতা, সেই সফলতা অর্জন করতে যেয়ে সৃষ্টির প্রসব বেদনা। আমরা সেই সময় পার করছি, সেই সুখের সময় পার করছি, সব ঠিক হয়ে যাবে। এই যে আপনি 9 মাসের দায়িত্ব পালনকালে কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় একটু আমাদের দর্শক, মানে যেটি আপনি কাউকে হয়তো বলতে পারেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেয়ার করেন? আমাকে 9 মাসের দায়িত্ব পালন করার সময় কোনোটাই খুব বেশি সমস্যা মনে করি নাই। সব কিছুই অ্যাজ এ লয়ার মনে করেছে। অনেকেই বলেছেন, যেমন একটা রিট পিটিশন আসলো আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার বিষয়ে। আমি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হয়ে সরকারের সাথে কথা বলে রাজনৈতিক একটা লিগ্যাল স্ট্যান্ড নিলাম। লিগ্যাল স্ট্যান্ড নিয়ে আমি আমার মতো করে বললাম। এই 9 মাস সময় মনে হয়েছে যে ধরেন অনেক রাজনৈতিক মামলা হাইকোর্ট থেকে খালাস হচ্ছে। অনেকেই বলছেন যে এটা তো রাজনৈতিক মামলা, আমি পক্ষপাত দুষ্ট হচ্ছে কিনা।
আমরা আমাদের জায়গা থেকে প্রমাণ করেছি আমরা আইনের স্বাভাবিক যে গতি সেই গতিকে সমান্তরাল রেখে ট্রাভেসিটি অফ জাস্টিস বলে একটা শব্দ আছে, যে সমস্ত জায়গায় অবিচার হয়েছিল, অনাচার হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশন হয়েছে, আমরা সেইগুলোকেও রাইট ট্র্যাকে আনার চেষ্টা করছি। দুর্নীতির মামলায় আমরা এখনও নিরন্তর হেঁটে চলছি, কোনো দুর্নীতির মামলা আমরা প্রত্যাহারের জায়গায় যাইনি। রাজনৈতিক মামলা যেগুলো হয়েছে সরকার যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা দেখে শুনে বুঝে করব, যেমন খুনের কোনো মামলা আমরা প্রত্যাহারের সিদ্ধান্ত নিইনি। আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই, সাক্ষী সবাদের মধ্য দিয়ে যেটা হওয়ার সেটাই হবে। এই জায়গাগুলোই ধরতে পারেন চ্যালেঞ্জ এই নীতিগত সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে। বাট ওয়ান্স উই টেক দ্য ডিসিশন, আমরা এটা এক্সিকিউট করে ফেলছি। আমরা মামলা জটের কথা দীর্ঘদিন ধরে শুনি, আসলে মানে এটি আসলে কিভাবে তৈরি হলো বা এই জায়গা থেকে আমরা উত্তরণ ঘটাতে কেন পারি না? মামলা জটগুলোর থেকে উত্তরণ ঘটানো বাংলাদেশে কঠিন যদি না জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়। জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা কিছু গাইডলাইন শেয়ার করতেছি এবং বর্তমান মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার বিভাগের সংস্কারের জন্য, বিচার বিভাগকে তার স্বমহিমায় দাঁড় করানোর জন্য, মেরুদণ্ড নিয়ে দাঁড় করানোর জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উনি ভ্রমণ করেছেন। ওনার সেই ভ্রমণে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা আশান্বিত হচ্ছি যে বাংলাদেশের বিচার বিভাগ যে কঠিন সময় পার করছে এতদিন, আগামী দিনে সেই কঠিন সময় পার করা থেকে উত্তরণ ঘটাবে। আমরা একটু ভাবির কাছে যেতে চাই। ভাবি, এই যে ভাইয়া এত কঠিন পেশায় দায়িত্ব পালন করে, কম সময় দিতে পারে, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়, এতে কি কখনো মানে খারাপ লাগা কাজ করে কিনা? খারাপ লাগা কাজ করে না, এই জন্য যে এইভাবে আমি অভ্যস্ত হয়ে গেছি। আর আমিও চেয়েছিলাম সবাই যেমন চায় যে আমার হাজব্যান্ডের একটা ভালো কিছু হোক, তো সেভাবে সবসময় পাশে থেকে চেষ্টা করেছি। তো এত কিছুর মধ্যে আমি এই কথাটাই বলতে চাই যে উনি এত ব্যস্ততার মাঝেও উনি আমার জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি কখনো ভোলেন। এইটা আমাকে অনেক ইন্সপায়ার করে, যার জন্য অন্য কোনো মানে হাজার ব্যস্ততা থাকলেও আমি খুব খুশি থাকি এই জন্য যে এটা বলেন না। মানে অনুষ্ঠানগুলোতে সবসময় পার্টিসিপেট করা, যেতটুকু পারেন আমাদের নিয়ে সময়টা, কারণ আমাদেরকেই ওনার সময় দেয়। জি, ধন্যবাদ। বিচার বিভাগকে আপনি আসলে কোথায় দেখতে চান? মানে এই যে মানুষ যেভাবে ভাবে যে একটি যারা বিচার প্রার্থী, সেক্ষেত্রে আসলে একটা কনসেপ্ট আছে যে আল্লাহর পরেই বিচার বিভাগ। পৃথিবীর কোথাও যদি ন্যায় বিচার না থাকে, বিচার বিভাগের সামনে যে আমরা ন্যায় বিচার পাব, এই কনসেপ্টটার বাস্তবায়ন দেখতে চাই। এই ধারণা, মানুষের এই যে ধারণা, এই ধারণা, এই স্বপ্নটাকে বাস্তবে দেখতে চাই। বিচার বিভাগের যে সচিবালয় করার কথা, ন্যায় বিচারের নিশ্চিত করা, এইসব বিষয় আসলে কি বলবেন? সচিবালয় অবশ্যই প্রয়োজন। বিচার বিভাগকে ইফেক্টিভলি মানে কার্যকর করার জন্য অবশ্যই সচিবালয় প্রয়োজন। অনেকের ধারণা সচিবালয় মানে ক্ষমতা সরকারের হাত থেকে বিচার বিভাগের হাতে চলে যাচ্ছে, সরকারের হাতের ক্ষমতা খর্ব হচ্ছে। আসলে সেটা না। সচিবালয় এটার জন্যও দরকার, বিচার বিভাগে যে দুর্নীতি হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল, সেইটা মনিটরিং করার জন্য বিচার বিভাগকে আরও বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন, পৃথক সচিবালয় হওয়া প্রয়োজন। আর এই বিচার বিভাগকে ঠিক করতে পারবেন সুপ্রিম জুডিশিয়ারিতে যদি সঠিক নেতৃত্ব থাকেন এবং কন্টিনিউ করেন। সুপ্রিম জুডিশিয়ারিতে আপনি করাপ্ট, ইন্টেলেকচুয়ালি করাপ্ট জাজ দিয়ে, ফাইন্যান্সিয়ালি করাপ্ট জাজ দিয়ে আপনি বাংলাদেশের বিচার বিভাগকে কখনো সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আমি একটু আপনার ব্যক্তিগত জীবনে আবার একটু কথা বলি। সেটা হচ্ছে যে আপনার জীবনে কোনো অপূর্ণতা যদি থেকে থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে চান। আমার জীবনে কোনো অপূর্ণতা নাই, আলহামদুলিল্লাহ। আমার প্রত্যাশার জায়গাও খুব কম। যখন যতটুকু পাই ততটুকুতে আমি সন্তুষ্ট। আপনি খুব নীরবে নিভৃতে কাজ করেন, যেটি সবাই বলে, এবং আইনাঙ্গনে একদম পরিচ্ছন্ন মানুষ, একদম পরিচ্ছন্ন আইনজীবীও বটে। চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে ফেস করেন? ওই প্রথমেই বলেছি, আমার সততা এবং আমার পরিশ্রম, এই দুইটার সংযোগস্থলে আমি আমার কাজ করে যাই। আমি ডাইনে বায়ে তাকাই না। আমার কি করণীয় সেইটা আমি নির্ধারণ করি। কে কি মনে করলো সেইটা বিবেচনা করে আমি কোনো কাজ করি না। আমার কাজ আমাকে প্রমাণ করে দেবে যে আমি কে।
আমার কাজ যদি জনমুখী হয়, আমার কাজ যদি মানবাধিকারের জন্য হয়, আমার কাজ যদি গণতন্ত্রের জন্য হয়, আমার কাজ যদি আইনের শাসনের জন্য হয়, আমার কাজ যদি বিচার বিভাগের স্বাধীনতার জন্য হয়, জনগণ দেখবে আমি সঠিক পথে আছি না বেঠিক পথে আছি। অ্যাটর্নি জেনারেল ইজ এ নট এ গভর্নমেন্ট সার্ভেন্ট, এটাকে আপনাদের বুঝতে হবে। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের রাষ্ট্রের, সরকারের কিন্তু অ্যাটর্নি জেনারেল না, অ্যাটর্নি জেনারেল কিন্তু রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল। এবং আমি যদি মনে করি সরকারের কোনো ভুল সিদ্ধান্ত হচ্ছে এবং আদালতে যেয়ে আমি সেই ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াতে পারি। আপনার দীর্ঘ আইন পেশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো ঘটনা থেকে থাকে আইন পেশায়, যদি শেয়ার করতে চান। একটি ঘটনা আমার খুব মনে পড়ে। আমার বাবার একজন বন্ধুর একটি চাকরি সংক্রান্ত মামলা। সেই মামলার মূল সূত্রটা হলো প্রমোশন, সিনিয়রিটি কাম মেরিট না মেরিট কাম সিনিয়রিটি, এই প্রশ্নটা আসলো। আমার আদার সাইডে ছিলেন বাংলাদেশের অন্যতম খুব জাদ্রেল লয়ার আব্দুল ওয়াদুদ ভুইয়া, যিনি দীর্ঘ 20 বছরের বেশি সময় অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো উনি মামলার মোটামুটি জজ সাহেবকে কনভিন্স করে ফেলেছেন আমার বিপক্ষে যাবে মনে হচ্ছে। আমি কোর্টের কাছ থেকে একদিন সময় নিলাম যে আমাকে একটা দিন সময় দেন, আমি দেখি এই পয়েন্টের উপরে আমার পক্ষে কোনো জাজমেন্ট আনতে পারি কি না। তো বলে আমি চেম্বারে ঢুকছি। চেম্বারে ঢোকার সময় আমার রুমের গেটের বাম পাশে বইয়ের আছে, আমি চোখ বুজে একটা বই বের করলাম। সেই বইটা বের করে আমি আমার টেবিলে যেয়ে বসে বইয়ের পাতাটা এইভাবে খুললাম। অ্যান্ড ইউ ওন্ট বিলিভ ইট, এটা মিরাকেল আমার জন্য। আমি যে ল পয়েন্টটা খোঁজ করছিলাম একদম সেই প্রিন্সিপালটাই আমি ওই বইতে পেয়ে গেলাম। পরের দিন যে কোর্টকে জাজমেন্টটা দিয়ে ওই মামলায় আমি জিতলাম। এটা আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় ঘটনা হিসেবে আছে। আরেকটি ঘটনা আছে, আমি 96-এ যখন হাইকোর্টে এনরোলমেন্ট যেদিন হব, ওই দিন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে একটা লিগ্যাল এইডের মামলায় একটা মেয়েকে তার হাজব্যান্ড পুড়ায় মারছে। তো ওই ভিকটিমের পরিবার আমার কাছে এসেছে। তো ওই দিনই তার আপিল করার লাস্ট ডেট। আমার সিনিয়র ওই সময় ছিলেন নিজামুল হক নাসিম সাহেব, উনি দেশের বাইরে, চেম্বারে আর কেউ নাই যে ওখানে সই করবে। ক্লার্ক হেমায়েত ভাই এসে আমাকে বললেন যে আজকে না করলে কালকের থেকে আর এই আপিল করা যাবে না খালাসের বিরুদ্ধে। তা আমি বললাম যে 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। আমি শুনছি যে আগের দিন শুনেছে আজকে রেজাল্ট দেবে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির। আমি বার কাউন্সিলে গেলাম, যে দেখলাম যে আমি হাইকোর্টে প্র্যাকটিস করার অনুমতি পেয়েছি, পাশ করেছি। আমি ফিরে এসে ওকালতনামায় সই করে ওই মামলাটা ফাইল করলাম ওই দিনই। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ মাই হাইকোর্ট প্র্যাকটিস। এই দুইটা ঘটনা আমাকে সবসময় আমার মনে দাগ কেটে যায়। খুবই চমৎকার গল্প আসলে ভাবিয়েছেন, এবং অঞ্জলি এবং অধরা আছেন। আমরা একটু কথা বলবো, আমরা একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, RICL TMX স্টিল যে কথার উপকথার অনুষ্ঠানে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। RICL TMX স্টিল যে কথার উপকথা নয় দেশ টিভির ঈদ বিশেষ আয়োজনে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আছি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং তার পরিবারের সঙ্গে আমরা আড্ডা দিচ্ছি এবং গল্প করছি। আমরা একটু সরাসরি কথা বলতে চাই, এবং ওনারই 2 মেয়ে আছেন, অঞ্জলি এবং অধরা জামান। কেমন কাটে, ওয়ালাইকুম আসসালাম, কেমন কাটে আসলে এই যে ঈদের সময় কি করা হয়? আমরা ছোটবেলা থেকেই ঈদে গ্রামে আসা যাওয়া হয়, তো এবারও আমি এতদিন পর এসেছি, আমরা গ্রামে ঈদ করবো। আমাদের চাচাতো ভাই বোন দাদি আমাদের সব আত্মীয় স্বজন আছে, তো আমরা তাদের সাথে ঈদ করে থাকি ছোটবেলা থেকে। তো এবারও একইভাবে ঈদ করার পরিকল্পনা। অধরা, কেমন লাগে আসলে ঈদে, যে ঈদটা কেমন কাটে, কি করা হয় ঈদে? ঈদে আমার ভাই বোনদের সাথে ঈদ কাটায় অনেক মজা লাগে, আর তারপর সবাই সাথে সময় কাটাইতে পারি, এটাই ভালো লাগে।
অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ভাবি সিরিজ সুলতানা ভাবির সঙ্গে একটু কথা বলতে চাই। ভাবি, আসলে আপনার ভাইয়ের সঙ্গে যে মধুর স্মৃতিগুলো একটু যদি আমাদেরকে বলেন, জীবনের যেসব স্মৃতিগুলো রয়েছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু একটি যদি শেয়ার করেন। ওনাকে সবসময় দেখতাম যে মানুষের হেল্প করেন, মানে নিজেও করছেন, কিন্তু কেউ হয়তো পরীক্ষা ফি দিতে পারলো না, দিয়ে দিলেন। এরকম দেখে আমিও সেটা করা শুরু করলাম। আমিও যারা এরকম দেখতাম, আমার হলে, আমি রোগে হলে ছিলাম, তাদেরকে হেল্প করতাম। আপনি তো শিক্ষকতা করেন, কখনো কি ভয় কাজ করতো না যে ভাই রাজনীতি করেন, মিছিলে যান, বা এই যে রাজনীতির যে কঠিন একটি পথ, এটা কখনো ভয় কাজ করেনি? নিজেও এই পথের অনুসারী, আমিও কেটেছে, আমারও মিছিল মিটিংয়ে অনেক সময় কেটেছে। আপনাদের জানলেন আমাদের পরিচয়টাই এভাবে। তো পরে তো আমি নিজের সংসার কাজটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমি আর নেই, কিন্তু সবসময় সমর্থন আছে, পাশে আছি। আমরা একটু ভাইয়ের কাছে যেতে চাই, আপনাকে কতটা অনুপ্রেরণা পান বা কতটা সাপোর্ট পান আসলে ভাবির কাছ থেকে? এই যে সময় দিতে পারি না, ব্যস্ত থাকি, সারাক্ষণ কাজ করি, কাজের সাগরে ঢুকে থাকি, তারপরেও কিছু বলতে পারেন না বা বলেন না, এই দয়াটুকু করেন বলেই তো, এটাই তো একটা অনুপ্রেরণা। বড় অনুপ্রেরণা নিশ্চয়ই। আপনার জীবন মানে লক্ষ্য কি, স্বপ্ন কি, একটু জানতে চাই। আমার স্বপ্ন একজন ভালো আইনজীবী হওয়া। আমার স্বপ্ন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আইনজীবী হিসাবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, এইগুলোর জন্য যে সংগ্রাম করে আসছে এতদিন, তার সফলতা দেখা। বাংলাদেশের গণতন্ত্র, রাজনীতি এবং বিচার বিভাগ বা আইনাঙ্গন, আপনি যে পেশাতে এখন আছেন, সব কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোথায় দেখতে চান এই যে রাজনীতি, গণতন্ত্র, বিচার বিভাগ? দেখতে যাই যেখানে আমার দেশের প্রতিটা নাগরিক সমস্ত ইনফ্লুয়েন্সের ঊর্ধ্বে উঠে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। টাকার কাছে বিক্রি হবে না, ধর্মের কাছে বিক্রি হবে না, মাস্তানির কাছে মাথা নত করবে না, মাস্তানি থাকবে না, ভোট ডাকাতদের কাছে মাথা নত করবে না। এরকম একটি বাংলাদেশ দেখতে চাই। আমি যদি খারাপ কাজ করি, জনগণ আমার বিরুদ্ধে ভোট দিক, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ তার ভোটাধিকার ফিরে পাক, এটাই কিন্তু আমার স্বপ্নের একটি সীমানা। আমাদের যে তরুণদের নেতৃত্বে এত বড় একটি বিপ্লব, গণঅভ্যুত্থান হলো, তরুণদের উদ্দেশ্যে কি বলতে চান? তরুণরা দেখিয়ে দিয়ে গেছে যে তরুণরাই পারে। বাংলাদেশের ৫২ ভাষা আন্দোলনের কথা যদি বলেন, তাহলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ভাষা দিয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধের কথা যদি বলেন, সেই মুক্তিযুদ্ধও বাংলাদেশের তরুণরাই উপহার দিয়েছে। যদি আপনি ৭২ থেকে ৭৫-এ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের জন্য যে সমস্ত মেধাবী ছাত্ররা জীবন দিয়ে গেছে বাকশালীদের হাতে, সেটাও তরুণরা করেছেন। ৮২ থেকে ৯০ পর্যন্ত আমরা যে সংগ্রাম করেছি, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র সমাজ করেছে। বিগত ১৭ বৎসরে ফ্যাসিস্টদের কাছে যারা জীবন দিয়েছেন, তরুণরাই দিয়েছেন। এবং জুলাই বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি, আবু সাঈদ, মুগ্ধ, এরা সহ অসংখ্য তরুণ যে জীবন দিয়েছে, তাদের কাছে জাতি চিরঋণী থাকবে। এবং তারা তাদের রক্তের সিঁড়ি দিয়ে গেছে, সেই রক্তের সিঁড়ি বেয়ে আমরা যে পথে হাঁটছি, এই পথ যদি আমরা পিছলে যাই, তাহলে বাংলাদেশ তার স্বকীয়তা হারাবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আরও ভয়ঙ্কর রূপে বাংলাদেশে হয়তো দেখবেন ফ্যাসিস্টরা দানা বাঁধবে। যে ফ্যাসিস্ট গেছে তারা না, অন্য যে কোনো ফ্যাসিস্ট এসে ভয়ঙ্কর রূপে দানা বাঁধতে পারে। সেটা যে কেউ হতে পারে, যদি এই মূল্যবোধটুকু কারণ না থাকে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই গণতান্ত্রিক পথে হাঁটা উচিত সবারই। শেষ দুটি প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে আপনার শেষ কথা কি বলতে চান? বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে আমার শেষ কথা, সবাই বিচার বিভাগের পক্ষে দাঁড়ান, সবাই বিচার বিভাগের সাথে থাকুন, সবাই বিচার বিভাগের প্রতি একজন অতন্দ্র প্রহরীর মতো থাকুন।
বিচার বিভাগ ভুল করলে যদি আমাদের দৃষ্টিতে আনেন, আমরাই ঠিক করব সেটা। আমাদেরকে ভুল বোঝার দরকার নাই। বিচার বিভাগ নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। গুটি কয়েক লোকজন হয়তো বিপদগামী হয়ে বিভিন্নভাবে বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন। আমরা সমস্ত কলঙ্কের দাগ মুছে দিতে চাই। এবং আমাদের ঈদে দেশ টিভির দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? সবাই ভালো করে ঈদ করুন, ভালোভাবে ঈদ করুন। আমরা নির্ভয়ে গত ঈদটাও করেছি। আপনারা দেখেছেন গত 10 মাসে বাংলাদেশে একজন মানুষও গুমের শিকার হয়নি। গত 10 মাসে পুলিশ কারোর বিরুদ্ধে একটাও মিথ্যা মামলা পুলিশ নিজে বাদী হয়ে করেনি। গত 10 মাসে আপনারা বিনা বিচারে হত্যাকাণ্ডের রেকর্ড দেখেন প্রায় শূন্যের কোঠায়। এরকম একটি পরিবেশে আপনারা যখন ঈদ করবেন, সেই ঈদ নিশ্চয়ই আনন্দের হবে, সেই ঈদ সুখের হবে, সেই ঈদ সবার সাথে ভাগ করে ঈদ করার মতো ঈদ হবে। ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ। আমরা একটু ভাবির কাছ থেকে 2-4 লাইন কবিতা আবৃত্তি শুনি, তারপর ভাইয়ের কাছ থেকে শুনে আমরা বিদায় নেব। ভাবি যদি একটু। এখন যৌবন যা, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যা, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। আকালের এই কালে স্বাদ হলে পথে ভালোবেসো। স্লোগানে স্লোগানে হবে কথোপকথন। ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি, লাল শাড়িটা তোমার পরে এসো। মাধবী 149তম সিরিজ গত বছর 21শে সেপ্টেম্বর লিখেছিলাম। সেখান থেকে কয়েক লাইন পড়ে শোনাই। মাধবী, মনে আছে কোনো এক বেলে জ্যোৎস্না রাতে একাকিত্বের বেদনায় যখন যাপিত জীবনের কাছে ফিরতে মন চাইছিল না, তখন কল্পনায় তোমার কাছে ফিরে ফিরে এসেছিলাম। তোমাকে মুখোমুখি বসিয়ে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাছ থেকে ধার করে শুনিয়েছিলাম। কিছু সে চাইনি, তবু চেয়েছে সে সবচেয়ে বেশি।